খবরটা পুরাতন সবাই জানিত। একাদশী সদ্গোপের ছেলে, জাত বৈষ্ণব নহে। তাহার একমাত্র বৈমাত্রেয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেল। একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে, কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত ও অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ পড়া এই বৈমাত্রের ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করতে পারে নাই। সংসারে তাহার আর কেউ ছিল না। ইহাকেই সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল, তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল। আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়া দিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহারই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজেই প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজিতে হইতে পারিল না। অতঃপর গ্রামে তাহার ধোপা, নাপিত, মুদি প্রভৃতি বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বারুইপুরে পলাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আরো একজনের মুখ হইতে আরেকজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জায় ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। তাহার নিজের জন্য নয়, ছোট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল। আজিও যে তাহা তেমনই আছে, তিলার ঢৌ শুষ্ক হয় নাই, বৃদ্ধ তাহা ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিতও তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত হইয়া ওঠে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চক্ষে পড়িল না, কিন্তু অপূর্ব হঠাৎ অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল, আমরা কি ভিখিরি যে 2 কোষ পথ হেঁটে এই রৌদ্রে 4 গন্ডা পয়সা ভিক্ষে চাইতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর কোন খাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আরো একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকে রক্ত শুষে সুদ খাও বুড়ো, মনে করেছ জোকের গায়ে যোগ বসে না? আমি এখানেও না তোমার হাড়ির হাল করি তো আমার নাম বিপিন ভট্টাচার্য নয়। ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে কানে আর দেখতে পাও না, না? চলো হে অপূর্ব, আমরা যাই, তারপরে যা জানি করা হবে, বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা 11টা বাজিয়া গিয়াছিল। বিশেষত এতটা পথ হাঁটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়া দিয়াছিল। তাহার পর কলহ বিবাদে সে কথা মনে ছিল না, কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে এবং অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক বাতাসা লইয়া একটি 27-28 বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হইল। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া কিছুতেই মনে হয় না। পরনে গরদের কাপড়, স্নানের পর বোধ করি এই মাত্র আর্নিক করতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাহিয়াছে চাকরের কাছে শুনিয়া সে আর্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে। কহিল, আপনাদেরকে জল চেয়েছিলেন যে? বিপিন কহিল, পাটের শাড়ি পরে এলেই বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনি সে বিদ্যেধরী। চক্ষের নিমেষে মেয়েটির হাত হইতে বাতাসার রেকাবটা ঝনঝন করিয়া নিচে পড়িয়া গেল এবং সেই অসীম লজ্জা চোখে দেখিয়া অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনকে একটা কনুইয়ের গুতা মারিয়া কহিল,
এসব কি বাদরামি হচ্ছে? কাণ্ডজ্ঞান নেই তোর? বিপিন পাড়াগাঁয়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদ ভেদাজ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বর খোঁচা খাইয়া আরো নিষ্ঠুর হইয়া উঠিল। চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন, মিছে কথা বলছি নাকি? ওর এত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে? আমি হাটে হাড়ি ভেঙে দিলে দিতে পারি, জানো? অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। কহিল, আমি আনতে বলেছিলুম বিপিন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না, চলো আমরা এখন যাই। গৌরী রেখাবিটা কুড়াইয়া লইয়া কাহারও প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এরা যে কিসের চাঁদা নিতে এসেছিলেন তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিহব্বলে ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া বলিল, না, এই যে দেই দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবু মশাই, আমরা গরিব মানুষ, 4 আনাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল। অপূর্ব ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল, কিন্তু এত কাণ্ডের পর সেই 4 আনার প্রস্তাবে তাহার নিজেরও অত্যন্ত ঘৃণাবোধ হইল। আত্মসংবরণ করিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহা রাগের কথা। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল, বাপে গেলে কেউ কি কারো ঘাড় ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, 5 গন্ডা পয়সায় খাতায় খরচ লেখো, কি আর করব বলো। বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। পূর্বর এবার হাসি পাইল। এই কুশিতজীবী বৃদ্ধের পক্ষে 4 আনার এবং 5 আনার মধ্যে কত বড় যে প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা 4-5 আনা পয়সা নিয়ে নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই 5 আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র। দান করা সম্বন্ধে 5 আনা পয়সার অধিক ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মাংস। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কাজ সংসারে নাই। অপূর্ব সদল বলে উঠিয়া দাঁড়াইতেই একটি বছর দশকের ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটি গলায় উত্তরীয়, বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমনই কিছু একটা ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, পুটে, তুই যে এখানে? পুটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছেন। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে, বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল। ইহা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা, বাড়ি কোথায়? ছেলেটি কহিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে, কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেকদিন আগে মারা গেছে। পিতামহ রামলোচন চাটুর্যে ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 7 বৎসর পরে মাসখানেক হলো ফিরে এসেছেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিবতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন। আর কেউ নেই, এ নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলে দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরে প্রশ্ন করিল, টাকার হাত চিটা আছে? যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো।
ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিল। ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্রচিত্তে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি কেউ সাক্ষী টাক্ষী আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না, ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বললেন, শুধু কাঁদলেই তো হয় না বাবু, এসব মবলোক টাকা কড়ির কাণ্ড যে, সাক্ষী নেই, হাত চিটা নেই, তাহলে কিরকম করে হবে বলো দেখি। বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল। ঘোষালের প্রতি চাহিয়া কহিল, আমার মনে হচ্ছে যেন 500 টাকা কি জমা রেখে আর নেয়নি। তুমি একবার পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি, কিছু লেখা টেখা আছে নাকি। ঘোষাল ঝংকার দিয়া কহিল, কে এত বেলায় ভূতের ব্যাগার খাটতে যাবে বাপু, সাক্ষী নেই, রসিদপত্র নেই। কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল, রসিদপত্র নেই বলে কি ব্রাহ্মণে টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল, কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা নয়। খাতা পত্তরের আন্ডিল, তাহা জমা থাকে, পাওয়া যাবে বই কি। বিধবাকে উদ্দেশ্য করিয়া কইল, তুমি বাছা কেঁদো না, হকের টাকা তো হয় তো পাবে বই কি। আচ্ছা, কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব, আজ এত বেলায় তো আর হবে না। বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কইল, আচ্ছা বাবা, কাল সকালেই আপনার ওইখানে যাব। যেও বলিয়া ঘোষাল ঘাড় নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কইল, 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কিনা। ঘোষাল কইলেন, এত তাড়াতাড়ি কিসের মা? গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে 2 কোষ হেঁটে এসেছেন, 2 কোষ এই রোদ্রে হেঁটে যাবেন, আবার কাল আপনার কাছে আসবেন, এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা? একাদশী কহিল, সত্যি তো ঘোষাল মশাই, ব্রাহ্মণের মেয়েকে মিছামিছি হাঁটানো কি ভালো? বাপরে, দাও দাও, চটপট দেখে দাও। ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট কণ্ঠে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট 10 পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন, বাহ, আমার গৌরী মায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক 1 সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুর্যের জমা 500। একাদশী কহিল, দাও, চটপট সুদটা কষে দাও ঘোষাল মশাই। ঘোষাল বিস্মিত হইয়া কহিল, আবার সুদ? একাদশী কহিল, বেশ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকিনি, 8 বছরের সুদ, এই কমাস সুদ বাদ পড়বে। তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল, দিদি, টাকাটা তবে সিন্দুক থেকে বার করে আনো। হ্যাঁ বাছা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে তো? বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল, না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও। তাই নিয়ে যাও মা, ঘোষাল মশাই
খাতাটা একবার দাও, সই করে নেই, আর বাকি টাকার তুমি একটা চিঠি করে দাও। ঘোষাল কইল, আমি সই করে দিচ্ছি, তুমি আবার। একাদশী কইল, না না, আমাকে দাও না ঠাকুর, নিজের চোখে দেখে দিই। বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল, ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না ঠাকুর মশাই আমাদের সব সময় চোখে দেখতে পায় না। বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া গেল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছিল। ঘোষাল সঙ্গে ছিল। সে সবিনয়ে আহ্বান করিয়া কহিল, আসুন, গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও জল খেয়ে যেতে হবে। অপূর্ব কোনো কথা না কহিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল। সে একাদশীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখলেন ছোট লোক বেটার আস্পর্ধা, আপনাদের মতো ব্রাহ্মণ সন্তানের পায়ে ধুলো পড়েছে। হারামজাদা 16 পুরুষের ভাগ্যি, বেটা পিচেস কিনা 5 গন্ডা পয়সা দিয়ে ভিখিরি আদায় করতে চায়। বিপিন কহিল, দুদিন সবুর করুন না, হারামজাদা মহাপাপীর ধোপা নাপিতে বন্ধ করে 5 গন্ডা পয়সা দেওয়া বার করে দিচ্ছি। রাখালবাবু আমাদের কুটুম, সে মনে রাখবেন ঘোষাল মশাই। ঘোষাল কইল, আমি ব্রাহ্মণ, দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জল গ্রহণ করিনি। দুটো মুক্তর জন্য কিরকম অপমানটা দুপুরবেলায় আমাকে করলে চোখে দেখলেন তো। বেটার ভালো হবে মনেও করবেন না। সে বেটি যারে ছুলে নাইতে হয় কিনা বামুনের ছেলে তেষ্টার জন্য জল নিয়ে আসে, টাকার গুমরটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি। অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ করে নাই। সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল, অনাথ, আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে। ঘোষাল আশ্চর্য হইয়া কহিল, ফিরে কোথায় যাবেন? ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। অপূর্ব মাথা নাড়িয়া বলিল, আপনি এদিন নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে। একাদশীর বাড়িতে জল খেতে? সকলেই চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল। বিপিন তাহার হাত ধরিয়া একটা টান দিয়া বলিল, চল চল, দুপুর রোদ্দুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না। তুমি সেই পাত্রই বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ়স্বরে কহিল, সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাবার জন্যে ফিরে যাচ্ছি। তোমরা ঘোষাল মশাইয়ের ওখানে থেকে খেয়ে এসো, ওই গাছতলায় আমি অপেক্ষা করে থাকব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হয় তা জানেন? অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব কহিল, তা জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় সে তখন ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না। বলিয়া সেই খররৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করিল।